তাহলে একটা ক্লাসের ভেতরে তুমি তিনটা জিনিস জানলে, টুর ব্যবহার, অবজেক্টের স্থানের ব্যবহার, প্লাস হচ্ছে সেন্টেন্সটা কিসে আছে সেইটা, প্লাস এই সেন্টেন্সের যে পার্টস অফ স্পিচগুলো আছে সেটা তুমি আলাদা করা শিখে গেলে এই ক্লাসের মাধ্যমেই। যদিও ক্লাসটি বড় হয়েছে, কিন্তু তুমি কি শিখছো কি শিখো নাই সেটা তুমি একটু উপলব্ধি করে দেখো। যেই সেন্টেন্সগুলা ভার্ব দিয়ে শুরু হয় সাধারণত সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে হচ্ছে আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকে না। কি থাকে না? যে ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকে না। এই সেন্টেন্সের ভেতরে সাবজেক্ট থাকে না, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে যে ভার্ব প্লাস অবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট। যেমন গো দেয়ার, যে সেইখানে যাও, বা যদি এখানে বলা হয় যে গো টু স্কুল, যে স্কুলে যাও, তাহলে দেখো যে যেই সেন্টেন্সের ভেতরে কোনো সাবজেক্ট থাকে না, শুধুমাত্র ভার্ব দিয়ে শুরু হয়, সেটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এটা হচ্ছে একটা রুলস গেল। এখানে আরেকটা রুলস আছে, যেমন হচ্ছে লেট প্লাস তারপর হচ্ছে অবজেক্ট ফর্ম। কি ফর্ম? অবজেক্ট ফর্ম। যেমন হচ্ছে হিম হইতে পারে, মি হইতে পারে, হার হতে পারে, দেম হতে পারে। এইগুলা শব্দের পরে তারপর হচ্ছে প্লাস ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট। তাহলে এইখানে তুমি আরেকটু ভালো করে খেয়াল করো যে ইম্পারেটিভ সেন্টেন্সের রুলস হচ্ছে দুইটা। এক হচ্ছে এখানে ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে শুরু হতে পারে, যেমন গো দেয়ার, কাম হেয়ার, সি ইট, রাইট ইট, সে ইট, তুমি যে কোনো কিছু বলতে পারো, কিন্তু সেইখানে সাবজেক্টটা উইথড্র থাকবে, মানে ওইখানে দেওয়া থাকবে না। এরপরে 2 নাম্বার রুলস হচ্ছে লেট থাকবে, লেট থাকবে, এরপর হচ্ছে অবজেক্টিভ কোনো একটা ফর্ম থাকবে, এরপরে ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট। যেমন এটা কিভাবে লেখা যায়, যেমন প্রথমে লিখছি লেট হিম, যেমন লেট হিম গো দেয়ার, তাকে সেইখানে যেতে দাও। তারপর হচ্ছে লেট লেট মি গো দেয়ার, যে আমাকে সেইখানে যেতে দাও। তাহলে দেখো লেট অবশ্যই থাকবে অথবা শুধুমাত্র ভার্ব থাকবে, কিন্তু সেইখানে কোনো সাবজেক্ট থাকবে না, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখন এই ইম্পারেটিভ সেন্টেন্সে এখানে ইউটা হচ্ছে উইথড্র আছে। এখন আমরা খেয়াল করি যে এইখানে যে ভার্বটা আছে, যে ট্রাই, ট্রাই অর্থ কি? চেষ্টা করা। তাহলে এখানে এটা কি হিসেবে বসতে? ভার্ব হিসেবে বসতে। আর এখানে টু কি প্রিপোজিশন নাকি হচ্ছে টু অন্য কোনো কিছু হিসেবে বসতে, এটা তোমাকে বুঝতে হবে। যে টু হচ্ছে সাধারণত দুইটা ক্ষেত্রে বসে। কটা ক্ষেত্রে? দুইটি। যেমন হচ্ছে টুর পরে যদি গো থাকে, বা টুর পরে যদি সরাসরি হিম থাকে, যে হিম হিস, বা হচ্ছে টু যে কোনো একটা সাবজেক্ট হইতে পারে, যে টু রানা বা টু স্কুল। এখন তোমাকে যেটা বুঝতে হবে যে টুর পরে যদি ভি ওয়ান থাকে, আমরা কি জানি যে টু প্লাস যদি ভি ওয়ান থাকে তাহলে সেটাকে কি বলে? ইনফিনিটিভ। কি বলে? ইনফিনিটিভ। আমরা জানি ইনফিনিটিভের রুলসটা কি, যে টু প্লাস ভি ওয়ান হলে সেটা হচ্ছে ইনফিনিটিভ। আর যখন টুর পরে যখন কোনো নাউন থাকে বা হচ্ছে প্রোনাউন থাকে, তখন সেই টুটা হয় হচ্ছে প্রেপোজিশন। কি হয়? প্রেপোজিশন। তাহলে তুমি এখানে দুইটা জিনিস বুঝলা। এক হচ্ছে টুর পরে যদি ভি ওয়ান থাকে বা টুর পরে যদি ভার্ব ওয়ান থাকে, সেটা হয় ইনফিনিটিভ। আর টুর পরে যদি হচ্ছে কোনো নাউন থাকে বা প্রোনাউন থাকে, তাহলে সেই টুটা হয় হচ্ছে প্রেপোজিশন। তাহলে এইখানে টু প্লাস ভি ওয়ান আছে, তাহলে এখানে এটা কি হিসেবে বসছে? যে ইনফিনিটিভ হিসেবে বসছে। কি হিসেবে? যে ইনফিনিটিভ। আর এইখানে যে হচ্ছে হিম আছে, হিম হচ্ছে এখানে অবজেক্টিভ ফর্ম। কি ফর্ম? অবজেক্টিভ ফর্ম হিসেবেও ধরা যেতে পারে, প্লাস এটাকে হচ্ছে প্রোনাউন হিসেবে ধরা যেতে পারে, যে প্রোনাউন, যে নাউনের পরিবর্তে বসছে সাধারণত অবজেক্টের স্থানে। এটা আরেকটা জিনিস তুমি মনে করে নাও, যে অবজেক্টের স্থানে নাউন বসে অথবা প্রোনাউন বসে। তাহলে এইখানে যে অবজেক্টের স্থানে হিম, এটা হচ্ছে প্রোনাউন হিসেবে বসছে। তাহলে প্রথম থেকে যদি তুমি খেয়াল করো যে ট্রাই হচ্ছে এটা ভার্ব, তারপরে টু প্লাস ভি ওয়ান হলে সেটা হয় ইনফিনিটিভ, আর অবজেক্টের স্থানে নাউন বা প্রোনাউন বসে। আর এইখানে যে টুর হচ্ছে, তোমাকে এখানে দুইটা রুলস আমি শিখিয়ে দিলাম। এক হচ্ছে টুর পরে যদি হচ্ছে ভি ওয়ান থাকে তাহলে সেটা ইনফিনিটিভ, টুর পরে যদি হচ্ছে নাউন থাকে বা প্রোনাউন থাকে সেটা হয় প্রিপোজিশন। মানে এইটু হবে প্রিপোজিশন, এইটু হবে ইনফিনিটিভ। এটাকে তুমি প্রিপোজিশন বললে কাটা হবে না।